পাড়ায় যেমন বচসা হয়, ঝগড়া হয়, সেরকম ঝগড়া হচ্ছিল। আর সেই ঝগড়া থামাতে গিয়েছিল এক যুবক, বেঘোরে প্রাণ চলে গেল, তাকেই পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। নদিয়ার নবদ্বীপের ঘটনা, কি হয়েছিল জানবো। রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, একেবারে বুধবার মধ্যরাতের ঘটনা। সেখানে সঞ্জয় ভৌমিক নিহত যুবক, তিনি বাড়ি ফিরছিলেন কাজ থেকে। সে সময় বাড়ির কাছে একটি ক্লাবের সামনে কয়েকজন অন্য যুবক তারা ঝামেলা করছিল, অশান্তি করছিল। সেই অশান্তি থামাতে গেছিল সঞ্জয়, এবং সেখান থেকে যখন সঞ্জয়কে আবার চত্থপ্পড় দেওয়া হয়, সঞ্জয় বাড়ি ফিরে এলে মধ্যরাতে এই দুষ্কৃতীরা আবার তার বাড়িতে চড়াও হয়, এমনটাই অভিযোগ তার পরিবারের। এবং তাকে ঘর থেকে রাতের অন্ধকারে বার করে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, এবং অসুস্থ হয়ে পড়লে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়, এবং গতকাল তার মৃত্যু। এই ঘটনায় যখন ছড়িয়ে পড়ে তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আমি বোঝার চেষ্টা করবো রঞ্জিত, দুপক্ষের মধ্যে ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলার মাঝখানে সঞ্জয় ভৌমিক ঢুকে পড়েন। তিনি থামাতে যে যান সেটা দুপক্ষের কারোরই সহ্য হয়নি। দুপক্ষই কি তাকে মারতে শুরু করে দিলেন? দেখো, যেখানে ঝামেলাটা হচ্ছিল, এই পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে এর আগেও সঞ্জয়কে মারধর করা হয়। শুধু সঞ্জয় নয়, অন্য আরও বেশ কয়েকজনকে মারধর করা হয়। যেই জায়গার কথা বলা হচ্ছে, এখানে বেশ কিছু যুবক রয়েছে যারা এসে এখানে রাতের অন্ধকারে জমায়েত করে এবং মদ্যপান থেকে শুরু করে সমস্ত রকম অসামাজিক কার্যকলাপ করে। সেই সমস্ত বিষয় সেই রাতে ঘটেছিল, এবং তারাই নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই অশান্তির থামাতে গিয়েই সঞ্জয়কে প্রাণ দিতে হলো। অর্থাৎ সঞ্জয় যখন সেখানে যায়, তাদেরকে থামানোর চেষ্টা করে, যে এলাকায় একটা অশান্তি হচ্ছিল, সেখানে তারা দুপক্ষে কেউ মেনে নেয়নি, এমনটাই অভিযোগ রয়েছে। এবং রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়। যদি এই ঘটনায় এলাকায় মারধর, সঞ্জয় ভৌমিক মারা যান। সঙ্গে থাকো রঞ্জিত, একবার শুনবো সঞ্জয় ভৌমিকের মা কি বলছেন। রয়্যাল স্টাফ, এই তো এই বটতলার এই ক্লাবটা 7 বিলাটের ছেলেরা মেরেছে, আর মঠটাক যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেক দিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, ও অনেক টাকা পুজোর চাঁদা দিত, ই করতো। আমার ছেলেকেই আরেকবার মেরেছে। ওই ছেলেরা এসে সব আসে, মদ খায় আর এই সব করে। রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূল করে বলে বারবার তো নাকি ওই মদ খাওয়া নিয়ে কোনো কিছু হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তৃণমূলের দল। পাড়ার অশান্তি, সেই অশান্তি থামাতে গিয়ে মাঝরাতে যারা অসামাজিক কাজ করে তাদের আটকাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল সঞ্জয় ভৌমিকের। এখন প্রশ্ন হচ্ছে, এর পিছনে রাজনীতির রং আছে নাকি? এ প্রশ্ন উঠছে, তার কারণ বিজেপি দাবি করছে যে এই সঞ্জয় দলের কার্যকর্তা। রঞ্জিত, কি রাজনৈতিক পরিচয় কি তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? মানে যেরকম বিজেপি দাবি করছে সঞ্জয়, তিনি কি বিজেপি করতেন? একবার তার পরিবারের থেকে দাবি করা হয়েছিল প্রথমেই যে সঞ্জয় একটা সময় রাজনীতি করতেন, বিজেপি করতেন। যদিও এই সময়কালে তার মধ্যে রাজনীতি কোনো অ্যাক্টিভিটি অর্থাৎ সেভাবে সক্রিয়তা দেখা যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সঞ্জয় ভৌমিক তাদের দলেরই কার্যকর্তা ছিলেন, এবং শুধু বিজেপি করে বলে তাকে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে, সেই মারধরে তার মৃত্যু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম মুখ খোলা হয়নি। তবে তার মা অর্থাৎ সঞ্জয়ের মাও কিন্তু একই কথা বলছিলেন, যারা এই এলাকায় যে অশান্তি করছিল তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে। অর্থাৎ এই ঘটনার সাথে তৃণমূলের দুষ্কৃতি যুক্ত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকায় পুলিশ পিকেট রয়েছে, আজই দেহ ময়নাতদন্ত হবে, এবং পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি তোলা হচ্ছে। ইতিমধ্যেই 4 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। যতদূর যতই যাবো এর আমরা প্রতিকার করতে হচ্ছে। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম বধু, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই বধূ আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখলে এমনি কোনো দল এখন করে না। আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো, এটা আমার ভাইয়ের অপরাধ।
আর ওদিকে ছাত্রীকে ধর্ষণ করে খুনের সেই ঘটনায় রামপুরহাট ফুঁসছে, রাস্তা অবরোধ। এলাকার মানুষের দাবি শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, ওই ছাত্রীর দেহ টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এখনো অনেক দেহাংশ মেলেইনি। পুলিশ কি করছে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে রামপুরহাট। আমার সঙ্গে অক্ষয় রয়েছে সরাসরি। কি অবস্থা অক্ষয়? দেখো অতনুদা, তোমাকে জানি রাখি, এই ঘটনা সামনে আসার পর কিন্তু এখনো পর্যন্ত এলাকা থমথমে। গতকাল থেকে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করেছে যারা গ্রামবাসী আছে তারা, এবং আজকেও অবরোধ চলছে। গ্রামবাসীদের একটাই অভিযোগ যে মৃত ছাত্রীর যে টুকরো টুকরো করে যে দেহ উদ্ধার হয়েছিল তা এখনো পর্যন্ত দুটি হাত এবং দেহের নিচের অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। যতক্ষণ না পর্যন্ত পুলিশ দেহের বাকি অংশ উদ্ধার করতে পারছে এবং তাদেরকে আশ্বস্ত করছে যে অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবে। ঠিক এখানেই প্রশ্ন তুলছেন যারা আন্দোলনকারী আছে তারা, যে এই যে ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং তারপর যদি পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করত, এবং যখন এই মাসের 1 তারিখে নিখোঁজ অভিযুক্ত শিক্ষককে যখন আটক করেছিল তখন যদি সঠিকভাবে তদন্ত করতো কোনো ভালো অফিসার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রী হয়তো বেঁচে থাকতো এবং তাকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু সেক্ষেত্রে টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃতদেহের সম্পূর্ণ কিন্তু দেহ এখনো উদ্ধার হয়নি, এবং সেই কারণে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যারা আন্দোলনকারী আছে তারা, এবং রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ চলছে। এবং যতক্ষণ পর্যন্ত পুলিশ এই অভিযুক্ত শিক্ষককে কঠোরতম শাস্তি না দিচ্ছে এবং দেহের বাকি অংশ উদ্ধার না হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে, তেমনটাই যারা আন্দোলন করছে তাদের দাবি। ঘটনায় এখনো পর্যন্ত থমথমে এলাকা। মানুষের মধ্যে ক্ষোভ আরো বেড়েছিল গতকাল যখন ওই ধর্ষক শিক্ষকের ঘর সার্চ করে একের পর এক সেক্স টয়, কখনো ট্যাবলেট পাওয়া গিয়েছে, এবং জানা গেল তার বিকৃত মানসিকতার জন্য 6 বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিলেন। ক্লাস 7-এর আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে। বীরভূমের রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তার বিকৃতকামের তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে। মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটের স্কুলে পড়াতো, তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকতো। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, কন্ডোম, সেক্স বাড়ানোর ওষুধ, ভাইব্রেটর। গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয়, তারপরে সেক্স ভাইব্রেটর মেশিন, সেক্স জেল, এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে। বাড়ি থেকে উদ্ধার সেক্স টয়। সামনে এসেছে শিক্ষকের লালসার নানা কীর্তি। ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন। অভিযোগ তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল। ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপুরহাটে থাকি, সেই হিসেবে ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি। ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদেরকে। ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে, সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক। বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। 6 বছর আগে ডিভোর্স হয়ে যায়। এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।